মধ্য দিয়ে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটার মধ্য দিয়ে মানুষের চাওয়া থেকে এই রাজনৈতিক দলটার উত্থান। এখন যদি বলি যে গণ অভ্যুত্থানও কিন্তু নানান রকমের নির্যাতনের মধ্য দিয়ে ফুঁসে ওঠা জনগণের স্পৃহা। এখন এই স্পৃহা ধারণ করার কাজ কিন্তু পলিটিক্যাল পার্টিদের কাজ কিন্তু এটা। কিন্তু পলিটিক্যাল পার্টির অনেকেই যারা বিদ্যমান রাজনৈতিক দল যারা আছেন, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেকটা ঘটনাকে ক্যাপিটালাইজ করা, রাজনৈতিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যে এটাকে দেখা হয়। কিন্তু প্রত্যেকটা নির্যাতনের পিছনে কি ধরনের মর্মবেদনা আছে, কি ধরনের জ্বালা যন্ত্রণা আছে, কীরকম পরিবারের ধ্বংস আছে, সামাজিক অবক্ষয় আছে, সেই বিষয়গুলোকে আলাদা করে রাখা হয়। মনে হয় যেন এগুলো নিয়ে আলাপ করাটা এনজিওর কাজ হবে শুধু, এবং এটা অরাজনৈতিক কাজ। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু তা না। বাংলাদেশে গুম, খুন এবং নির্যাতন রাষ্ট্রীয় টুলস ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এই কাজগুলো করার ইতিহাস খুব পুরনো। এবং যদি খুব স্পেসিফিকভাবে বলি, আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যতগুলো বাহিনী আছে, আমাদের বিচার ব্যবস্থা সব ঔপনিবেশিক ব্যবস্থা। এবং আমরা যদি ঔপনিবেশিকতাকে বুঝতে শিখি তাহলে আমরা দেখব যে ঔপনিবেশিক ব্যবস্থা হচ্ছে একটি ব্রিটিশ সিস্টেম, যার কাজই হচ্ছে তার অধস্তনদের প্রজা হিসেবে দৃষ্টিভঙ্গিটা তার এরকম। তো বাংলাদেশে যখন আপনি ওই আইন দিয়ে, পার্টিকুলারলি ওই আইনগুলো দিয়েই যখন আপনি আপনার রাষ্ট্র চালাতে চাইবেন, তখন হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় যেই থাকুক না কেন, সে বেসিক্যালি তার অধস্তন, মানে তার যে নাগরিকবৃন্দ, তাদেরকে নাগরিক মর্যাদা দেওয়ার কোনো সক্ষমতা তার থাকবে না এই সিস্টেমে। তাহলে তাদেরকে দেখবে যে ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে এখানে আমাদের যে গরিব দুঃখী আমাদের যে জনতা ছিল, তাদেরই একটা জেনারেশন কিন্তু আমরা, তাদের সেই ধারাবাহিকতা, সেই ফলশ্রুতিতে আমাদের অবস্থান। কিন্তু ওই সিস্টেমটার মধ্যে আমাদের চেহারার মতো দেখতে, আমাদের জাতীয়তার মতো দেখতে মানুষ বসে থাকে বিধায় আমরা মাঝে মাঝে ভুলে যাই যে এই পুরো সিস্টেমটা একটা ব্রিটিশ সিস্টেম, যেটা কখনোই কাজ করার জন্য যথোপযুক্ত ছিল না। তা আমরা মনে করি যে এই সিস্টেমটাকে আমরা একটু ঘষা মাজা করে একটু পরিবর্তন করলেই আমাদের সুখের দিন ফেরত আসবে। তো আমি দুঃখের সাথে জানাতে চাই যে সুখের দিন এইভাবে ফেরত আসবে না। আমরা যদি এই পুরো সিস্টেমটা খোল নলচে বদলে ফেলার যদি আপনার মধ্যে আত্মপ্রণয় যদি না থাকে, আপনার যদি একটা প্রতিজ্ঞা না থাকে, তাহলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। এটা অবশ্যই ঠিক যে এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য নানান ধরনের ঘাত প্রতিঘাত, আপনি একটা পলিটিক্যাল পার্টি করেছেন, পরবর্তীতে আপনাকে আরও অন্যান্য ধাপেও হতে পারে, সেগুলো আপনি পরিবর্তনের সাথে সাথে এটা করবেন। কিন্তু এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন না করলে আমরা যে ধরনের মর্যাদার সামাজিক ব্যবস্থা চাচ্ছি, যে ধরনের সামাজিক রাজনৈতিক চুক্তি চাচ্ছি, সেই জিনিসটা কখনোই সম্ভব না যদি না আমরা এই পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য লড়াই করি। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমরা যেটা বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ বলেছে, এখন আমরা বলছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এটা কি আসলে, এটা পার্থক্যটা কি? পার্থক্যটা ওই ক্ষেত্রে হবে যে আপনি এখানে অ্যাবসলিউটলি যেটা ট্রুথ সেটা আমরা উচ্চারণ করছি কিনা, যে আমাদের সিস্টেমের মধ্যে গলদ আছে এবং আমাদের এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা যতক্ষণ এটা পুরোপুরি পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পার্টি বলতে পারবে না যে আমরা এটা পরিবর্তন করেছি। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধুমাত্র একটা সমস্যাকে অ্যাড্রেস করে সমাধানের পথ শুধুমাত্র হয়েছে। আরও আমাদের অনেক পথ চলার বাকি আছে। এখন দেখেন, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, দেখবেন যে এখানে লেখা আছে স্মৃতি। স্মৃতি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমাদের এখন আমরা কত হাজার হাজার ভিডিও দেখেছি গণ অভ্যুত্থানের সময়, তার কোনো ইয়ত্তা নাই। আমরা এইসব ভিডিও দেখে নিজেরা ট্রমাটাইজ হয়েছি, আমরা নিজেরা রাজপথে ছুটে গিয়েছি, আমরা অন্যদেরকে উৎসাহিত করেছি এবং আমাদের মা বোনেরা রাস্তায় নেমে এসেছে। এবং এই পুরো ব্যাপারটার মধ্যে আমাদের নারীদের যেই অংশগ্রহণ ছিল, নারীদের যেই স্বতঃস্ফূর্ততা ছিল, তাদের যে পলিটিক্যাল এজেন্সি ছিল, সেটা দেখবেন যে এখন গিয়ে সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কেন? আমাদের মাথা থেকে ওই স্মৃতিটা চলে গেছে। এই জন্য মেমোরি খুব ইম্পর্টেন্ট। আমাদের মাথা থেকে ওই স্মৃতিটা চলে গেছে যে
আমরা যখন জাতিগতভাবে বিপর্যয়ের সম্মুখীন থাকি, জাতিগতভাবে যখন আমরা হুমকির সম্মুখীন থাকি, তখন আমাদের উদ্ধারকর্তা কারা হয়? এই বাংলাদেশের নারীরা হয়। এই নারীরা যদি এইভাবে রাস্তায় নেমে না আসতেন, তাহলে পুরুষরা তাদের সেই সাহসটা পেতেন না, এবং এই মেমোরি আস্তে আস্তে ফিকে হওয়া শুরু হয়েছে। এই কারণে আমাদের দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া সহ নানান মিডিয়ায় আমরা দেখছি যে নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। তার মানে গণ-অভ্যুত্থানের স্মৃতি আমরা ধরে রাখতে পারছি না। গণ-অভ্যুত্থানের স্মৃতি যদি ধরে রাখতে পারতাম, নারীর পোশাক, তার ধর্ম, তার বর্ণ, তার আর যার চলাফেরা, তার সমাজ কি, এইটা আমরা দেখতাম না। আমরা দেখতাম যে সে অভ্যুত্থানের শক্তি ছিল। তাহলে অভ্যুত্থানের শক্তিদের সকলের মধ্যেই আমরা সেই জায়গাটা রাখতে পারতাম, সেই বিনিময়টা রাখতে পারতাম। কিন্তু তার বদলে এখানে ক্রেডিট কার সেই জায়গাটা এসছে। এনসিপি কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে গড়ে ওঠা দল, কিন্তু তারপরও এই ক্রেডিটবাজির যে আবহ আছে সেটার মধ্যে থেকে কিন্তু আমরাও মুক্ত থাকতে পারছি না। কারণ আমরা দেখছি যে যারা অভ্যুত্থানের সময় এই অভ্যুত্থানকে অস্বীকৃতিও জানাচ্ছে, তারাও এখন ক্রেডিটবাজির মধ্যে ঢুকে পড়েছে, এবং তারা এই অভ্যুত্থান তারা ঘটিয়েছে এ ধরনের একটি ক্লেইমের মধ্যে তারা আছে। এখন যখন আমাদের জনগণের স্মৃতি কেন জরুরি, আরেকটা বিষয় বলি, যখন জনগণের মধ্যে এমন ধরনের ধারণা থাকে যে রাস্তাঘাট এগুলো হচ্ছে উন্নয়ন, বড় বড় কলকারখানা এগুলো হচ্ছে উন্নয়ন, যখন হচ্ছে জনমানুষের মধ্যে ধারণা থাকে যে যত বড় বড় ব্রিজ তত বেশি উন্নয়ন, তখন হচ্ছে এই আওয়ামী লীগের মতো দলের অনেক বেশি সহজ একটা পদ্মা সেতু দিয়ে আইওয়াশ করা। যদি আপনার মধ্যে আপনার সংগ্রামের, মানে আমাদের জনগোষ্ঠীর মধ্যে যদি আমাদের সামগ্রিক সংগ্রামের স্পৃহাটাই গুরুত্বপূর্ণ হতো, এই ধরনের মানে যত ধরনের আর্কিটেকচারাল যেগুলো আছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে পদ্মা সেতু দিয়ে আইওয়াশ করা যেত না। পদ্মা সেতু দিয়ে তার যে মানে পতনের সম্ভাবনা, সেটা সে আরো পিছিয়ে দিয়েছে অন্তত 3 বছর। এটা সক্ষমতা কেন হয় আওয়ামী লীগের? কারণ কালেকটিভ অর্থে, সামগ্রিক অর্থে আমাদের জনগোষ্ঠীর মেমোরি আমরা এখানে সংগ্রামকে ধরে রাখতে পারিনি। আমরা কতগুলোকে তারিখকে বেছে নিয়েছি, আমরা 47, 71 এই তারিখগুলোর পিছনে যে মানুষের অবদান, সেটা ইম্পর্টেন্ট না হয়ে তারিখের বদৌলতে যে রাজনীতি আসে, এই রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। বরঞ্চ আমাদের উল্টাটা করা উচিত ছিল। এখন খুব জরুরি একটা কথা কিন্তু আকরাম হোসেন বলেছেন, যে আমরা এখানে গুম যে হচ্ছে, যিনি খুন হচ্ছেন, যিনি নির্যাতিত হচ্ছেন, এই মানুষটা গুরুত্বপূর্ণ। এই মানুষটার কান্না আমরা দেখি, কিন্তু এই মানুষটার পিছনে যে পরিবারটা আছে, এই পরিবারের বেশিরভাগ, আমাদের দেশে বেশিরভাগ অর্থেই কিন্তু গুম খুন হয়েছে পুরুষরা। এই পরিবারগুলো চালিয়েছে কারা? তারা যখন গুম অবস্থায় থাকেন, ওই পরিবারের হত্যাকর্তা তখন কে? কাকে ওই দায়িত্বটা নিতে হয়েছে? তার ওয়াইফকে, তার মাকে, আর বাচ্চা মেয়েদেরকেও তখন ম্যাচিওর হতে হয়েছে, বাচ্চা ছেলেদেরকেও ম্যাচিওর হতে হয়েছে। এভাবে করে যে আমাদের সামাজিক এবং পারিবারিক পুরো সিস্টেমটাকে যে কলাপস করা হলো, এটার জন্য আওয়ামী লীগের কি বিচার হবে না? আমরা তো নির্যাতিত মানুষটাকে দেখছি, তার পিছনে যে পরিবারটা আছে, একটা মানুষ নির্যাতিত হলে, গুম হলে, তার সাথে সাথে আশেপাশে অন্তত 20টা পরিবার এফেক্টেড হয়। সেই যে এফেক্টেড পরিবারগুলো দূরে থাক, শুধুমাত্র তার নিজের পরিবার যে এফেক্টেড হচ্ছে, নিজের পরিবার যে প্রায় ধ্বংসের সম্মুখীন পর্যায়ে চলে যাচ্ছে, সেই পরিবারটার ক্ষতিপূরণ কে দিবে? এই আসলেই সত্যি কথা এটাই যে এই যে এটার যে ক্ষতিপূরণ, এইটার বিষয়ক আলাপ আমাদের এখন পর্যন্ত কোনো এনজিও দিতে পারে নাই, কোনো সিভিল সোসাইটির কোনো লোকও দিতে পারে নাই, আমাদের কোনো যারা যারা ব্যক্তি ইনস্টিটিউশন হয়ে উঠেছেন বাংলাদেশে, তারাও কখনো এটা দিতে পারেন। এই পরিবারগুলোর ক্ষতিপূরণ আমাদেরকে আদায় করতে হবে। যদি এটার একমাত্র ক্ষতিপূরণ যদি বলেন জাস্টিস, আমি একটা কথা বলি যে জাস্টিস আমরা কখনোই করতে পারি না। জাস্টিস একমাত্র করতে পারেন উপরওয়ালা। জাস্টিস আমরা শুধুমাত্র অ্যাসপায়ার করতে পারি যে আমরা জাস্টিস করব, আমরা ন্যায় বিচার করব, এটা আমরা অ্যাসপায়ার করতে পারি। বাট হিউম্যান বিইং ইজ নট ক্যাপেবল টু ডু সাচ দ্য থিং। তো জাস্টিস যদি আপনি অ্যাসপায়ারও করেন, তাহলে আপনাকে সমস্ত ধরনের স্টেককে আপনার বিচার ব্যবস্থার আন্ডারে, আপনার কমিউনিটির আন্ডারে, আপনার জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। সেটা যদি একমাত্র আমরা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অঙ্গহানির পরে আপনি তাকে একটা পা লাগাই দিলেন, শুধুমাত্র এইটা জাস্টিস না, বা এইটা তার ক্ষতিপূরণ না। তার ক্ষতিপূরণ হচ্ছে তাকে সামাজিকভাবে
রিহ্যাবিলিটেট করা এবং তার পরিবারকে সুরক্ষা দেওয়া, এরকম যাতে আর কোনোদিন না হয় সেই ব্যবস্থা করা। আমার যদি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আমার যদি হাত চলে যায় বা আমার যদি গুমের শিকার হই, আমি একমাত্র একটা জিনিস শিখাইবো, এই জিনিসটা যাতে আর কোনোদিন কারোর সাথে না হয়। তো ওইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাইলে এখানে ন্যায় বিচারের সম্ভাবনা বা ন্যায়ের সম্ভাবনা আপনি খুঁজে পাবেন। এখানে দেখেন, আমি এবার রাষ্ট্রের জায়গা থেকে বলি, গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে ইন্টেনশন, আন্তরিকতা, এইটা পরিবর্তন হোক। কিন্তু আপনারা দেখবেন যে এখানে যেই কয়টা কমিশন হয়েছে, প্রত্যেকটা কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত, সেইগুলো কমিশন নিয়ে আমরা শুধু আলাপ করছি। আপনারা কি বলতে পারবেন যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে আমাদের লাস্ট আলাপটা আপনারা কবে দেখেছেন? লাস্ট রিপোর্টটা আপনারা কবে দেখেছেন? লাস্ট কোন পলিটিক্যাল পার্টি পুলিশ সংস্কার কমিশন নিয়ে আলাপ করেছে? কিন্তু পুলিশ সংস্কার যদি না হয়, তাহলে যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক না কেন, তারা পুলিশকে রাজনৈতিকভাবেই ব্যবহার করবে। এটা বাংলাদেশের বাস্তবতা। আমাদের পুলিশ অ্যাক্ট এরকম, আমাদের সাংবিধানিক অবস্থা সেরকম। তাহলে বাংলাদেশের মানুষকে, পুলিশ তো এখানে রক্ষক না, এই পুলিশ পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে নাগরিক বলে কোনো কিছু যাতে কখনো তৈরি হতে না পারে, এটার কারণে এই পুলিশ কাঠামো আছে। তাহলে এই পুলিশ কাঠামোকে পরিবর্তন করার উদ্যোগটা কমিশনের মাধ্যমে আমরা প্রথম দেখতে চেয়েছিলাম না? সেটা তো আমরা পাই নাই। পুলিশ কমিশনের একটা রিপোর্ট নাকি জমা হয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো উদ্যোগ নেই। তারা পারতো না 10টা সেমিনার করতে, মানুষকে এনগেজ করতে? কিন্তু তারা সেটা করেন নাই। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত, এই গভর্নমেন্টের পক্ষ থেকে ওই ধরনের আন্তরিকতা নাই যে রুট লেভেল থেকে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার কোনো উদ্যোগ তাদের নাই, কোনো ইন্টেনশন নেই। মানে নির্বাচনের সাথে সম্পর্কিত যুক্ত যতগুলো কমিশন, ওগুলো নিয়ে আমরা আলাপ করব, কিন্তু এর বাদে আর কোনো কমিশন যেগুলো সামাজিকভাবে আমাদেরকে সুরক্ষা দিবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সুরক্ষা দিবে, ওই ধরনের কমিশন নিয়ে কোনো আলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাহলে আমাদের যদি এটা আপনাকে রাষ্ট্র প্রোভাইড না করে, তখন দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের। গণঅভ্যুত্থান আপনারা দায়িত্ব নিয়ে করে ফেলছেন, এখন হচ্ছে আমাদেরকে এই আলাপগুলো যেগুলো রাষ্ট্রের করার কথা, তারা যদি এগুলোতে হেলাফেলা করে, গাফিলতি করে, আমাদের সেগুলোর আলাপ আমাদের নিজেদের করতে হবে। পুলিশ সংস্কার অবশ্যই করতে হবে। গুম, খুন, নির্যাতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী, এবং এখানে র্যাব নামক যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার কবে হবে? শুধুমাত্র একটা মানুষ চেঞ্জ করলে এটা সংস্কার হয়, এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। এরকম কত মানুষ চেঞ্জ হলো? আওয়ামী লীগও তো কম চেঞ্জ করে নাই, মানে বিএনপিও তো অপারেশন ক্লিন হার্ট করেও তো এগুলো পরিবর্তন করতে পারেনি। তার মানে এখানে এইভাবে পরিবর্তন হবে না, আপনাকে পলিসিতে পরিবর্তন করতে হবে, কনসেপ্টে পরিবর্তন করতে হবে, এবং রাষ্ট্রের যে ইন্টেনশন সেখানে পরিবর্তন করতে হবে। এখন এই যে পরিস্থিতি, এখানে বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ নির্যাতিত হয়, তার রাজনৈতিক পরিচয়ের সাপেক্ষে নির্যাতিত হয়, রাজনৈতিক পরিচয় ব্যতীত নির্যাতিত হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে বুড়িগঙ্গার নদীটা কেন এখনো এরকম, তাহলে ধরেন আপনাকে হয়তো পুলিশের সাহায্য নিয়ে যে নির্যাতন করবে সে হচ্ছে ব্যবসায়ী। আপনি এই নদীটাকে যদি স্বচ্ছ পানিতে আনতে চান, তাহলে সবচেয়ে বেশি আপনাকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সে হয়তো পুলিশও হবে না, রাষ্ট্রও হবে না, হবে একজন ব্যবসায়ী। তাহলে প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা যারা হচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রের জায়গা থেকে সবচেয়ে ক্ষমতাশালী জায়গা থাকে, সেইখানে আপনাকে প্রশ্ন করতে হবে, সেইখানে আপনাকে উদ্যোগ নিতে হবে, এবং আমাদেরকে এগুলো নিয়ে বক্তব্য জারি রাখতে হবে। এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনীর যত কাঠামো আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা তো শুধুমাত্র নির্যাতন, তো শুধুমাত্র একটা শারীরিক ফাংশন নয়, নির্যাতন একটা মানসিক ফাংশনও বটে। তাহলে মানসিকভাবে এখানে আমাদের শিশুদেরকে যে একদম বিকল করে রাখা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, শিক্ষা কমিশনটা হয় নাই কেন? এখন আমরা কি ধরেই নিছি যে এই কমিশনের রিপোর্টগুলো আসলে কাজে লাগবে না, কোনোদিন এগুলো হবে না, এই কারণে আমরা এই কমিশনগুলো কোনটা হচ্ছে না এগুলো নিয়ে আমরা কেয়ার করি না? মানে যেগুলো জনগুরুত্বপূর্ণ এবং পাবলিকের সাথে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা কোনো কাজ দেখছি না। আমরা দেখছি যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে বেশি জরুরি, পলিটিক্যাল পার্টির জন্য বেশি কানেক্টেড, সেই সব কমিশন নিয়ে আমরা কাজ দেখছি। অবিলম্বে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু মেয়াদ আছে, তাদেরকে ইন টোটাল বাংলাদেশের সামাজিকভাবে সব ধরনের নিপীড়ন বন্ধ করার জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এগুলো পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করা এবং কমিশনগুলো যেগুলো হয়নি সেগুলো তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। এইটা হচ্ছে আমার জায়গা।
আর আমরা এনসিপির পক্ষ থেকে এই ধরনের দিবসকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের সাথে আমরা সব স্মরণ করি, কারণ আমাদের পার্টিতে অন্তত অর্ধেক, অধিকাংশ না, শুধু অর্ধেক আমি বলবো, যারা সরাসরি এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দ্বারা নিপীড়িত। আপনারা তিনজনের আলাপ শুনেছেন, আমি নিজেও ছাত্রলীগের হাতে নিপীড়িত হয়েছি। এবং আমাদের এখানে এই যে আমাদের যে জায়গাটা আছে, এই কারণে নির্যাতন বিরোধী হওয়া, সিস্টেম তৈরি করা আমাদের জন্য অত্যন্ত, এনসিপির জন্য সবচেয়ে বেশি জরুরি। তো আপনারা আমাদের যে আলোচনাগুলো সামনে থাকবে, আমরা তাত্ত্বিকভাবেও এই জায়গাটাতে এগিয়ে যেতে চাই, রাজনৈতিকভাবেও চাই, রাষ্ট্রীয়ভাবে অবশ্যই যদি আল্লাহ সুযোগ দেন এবং দেশের মানুষ যদি ভালোবাসে, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবেও সেই অবদান রাখবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের একটা অনুষ্ঠান চলতেছে। ধন্যবাদ। কনক ভাইকে বলেন স্যার।